সিবিআই তারা একজন কর্মরত অফিসার ইনচার্জকে গ্রেপ্তার করলেন এই খুনের মামলা সংক্রান্ত বিষয়ে। আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করলেন। প্রাথমিক তথ্য না থাকলে তো গ্রেপ্তার করা যায় না। এখন ডাক্তারবাবুরা যে এইরকম আন্দোলন করছেন, ভালো কাজ করছেন, সঠিক কাজ করছেন, আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। যে প্রশ্নগুলো তারা তুলছেন স্বাভাবিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো তদন্তের প্রেক্ষিতে সিবিআইকে তো জবাব দিতে হবে। কোনো রাজনৈতিক জোট বা দলের অস্তিত্ব নির্ভর করে সেই জোটের রাজনৈতিক মানুষগুলো মাঠে ময়দানে কতটা আন্দোলন করছেন তার উপরে। সহজ সমীকরণ, এটার জন্য খুব বেশি ভাবনা চিন্তা করতে হয় না। যত দ্রুত আমরা কামিয়ে নিতে পারবো ততই আমাদের সুবিধে, বেশি দিন করা যাবে না। তারই পরিণতি হচ্ছে এটা। এইরকম ঘটনা কখনো ঠিক দুজন মানুষের লড়াই হয় না। এটা তো সেই দুর্যোধন আর ভীমের কুস্তি না। অতএব এর পেছনে বড় বড় মাথারা আছেন, সেই মাথারা সকলেই রাজনৈতিক প্রশ্রয়ে আশ্রিত হয়। সুরক্ষা বলয়ের নাম করে মুখ্যমন্ত্রী তার বাড়ির আশেপাশে উঁচু বাড়ি করতে দেবেন না। নিজের সুরক্ষা বলয়টা ঠিক রেখেছেন, ভাইপোর সুরক্ষা বলয় ঠিক রেখেছেন। পুলিশ মুখার্জির তার বাড়ির চারপাশে রেলগার্ড দিয়ে আটকে রাখা, মানুষের সুবিধা অসুবিধা বিবেচনা না করেও। এবং সবাইকে তার পুলিশের সুরক্ষা বলয়ের মধ্যে রাখা যায় না, অতএব খুন হবে। তারা তো একেও বাঁচিয়ে রাখবেন কিনা সে আশঙ্কা থেকেই যায়। কেন খুন করে, এনকাউন্টার করে, ফাঁসি দিয়ে সাক্ষী লোপাট করা যায়, সবচেয়ে ভালো। 18ই জানুয়ারির দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি, কারণ আমরা জানি যে তিলোত্তমা কাণ্ডের 5 মাস অতিবাহিত, 5 মাস 9 দিন তার মাথায় সাজা ঘোষণা হতে চলেছে আগামী 18ই জানুয়ারি শিয়ালদা কোর্টে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে চার্জ গঠন যেখানে হয়েছিল সেখানে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণের কেসে। তিলোত্তমার বাবা মা প্রচণ্ড হতাশ এবং তারা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা আবারও সুপ্রিম কোর্টে গেছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সবাই হতাশ। সিবিআই তারা একজন কর্মরত অফিসার ইনচার্জকে গ্রেপ্তার করলেন এই খুনের মামলা সংক্রান্ত বিষয়ে। আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করলেন। প্রাথমিক তো এতৎসত্ত্বেও তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো না। এতে মানুষের মনে তো শঙ্কা জাগবেই, প্রশ্ন জাগবেই। সিবিআই ভারতবর্ষের একটা প্রধান তদন্তকারী সংস্থা। তার তদন্তে যদি মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠে যায় তাহলে ভারতবর্ষ কোন দিকে যাবে? ভারতবর্ষে নৈরাজ্য তৈরি হয়। এরা কি চাইছেন যে ভারতবর্ষে নৈরাজ্য তৈরি হোক, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে চলে যাক? এই পরিকল্পনা যদি হয়ে থাকে তাহলে সাংঘাতিক ব্যাপার। জুনিয়র ডাক্তাররা আবারও কালকে একটা পদযাত্রায় হেঁটেছেন এবং তারা আবারও একটাই কথা বলছেন যে ডিএনএ রিপোর্ট এসছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে, সেখানে আরও 4 জনের ডিএনএ নমুনা পাওয়া গেছে, কিন্তু সিবিআই এর তদন্তে তাদের কোথায় স্বভাবতই এই প্রশ্ন যারা করছেন, আমি তো সবসময়ই বলি, দেখবেন যে আন্দোলনের চাপ বজায় রাখতে হবে। মানুষের আন্দোলনের চাপ বজায় থাকলে যারা তদন্ত করেন তারাও খানিকটা সচেতন থাকেন যে মানুষের বিক্ষোভ আছে। এখন ডাক্তারবাবুরা যে এইরকম আন্দোলন করছেন, ভালো কাজ করছেন, সঠিক কাজ করছেন, আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। যে প্রশ্নগুলো তারা তুলছেন স্বাভাবিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো তদন্তের প্রেক্ষিতে সিবিআইকে তো জবাব দিতে হবে। আগামী 18 জানুয়ারি সঞ্জয়ের সাজা ঘোষণা হবে, এটা ধরেই নেওয়া হচ্ছে। কি হতে পারে বিকাশ দা? এটা কি ফাঁসি হতে পারে না যাবজ্জীবন হতে পারে? এটা না স্পেকুলেট আমি করি না। মানে বিচারপতির কাছে কী কী তথ্য এসেছে, কী প্রমাণ এসছে তা না দেখে তো বলা যায় না। সুতরাং সেসব অপেক্ষা করতে হবে আমাদের। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে ফাঁসির মতো সাজা থাকা উচিত না। এটা অমানবিক, এটা কোনো সাজা হতে পারে না। সাজা দেয়া হয় মানুষকে রিফর্ম করার জন্য। তাই দেখবেন আমাদের যেগুলো আগে আমরা জেলখানা বলতাম সেগুলো এখন বলা হয় সংশোধনাগার। বহু সভ্য দেশে কিন্তু এই ফাঁসিটাকে সাজার মধ্যে রাখা হয় না, কিন্তু আমাদের দেশে আছে দুর্ভাগ্যজনকভাবে। কী সাজা দেবেন, আইনে যা আছে তাই দিতে হবে, সেটা তো বিচারপতির বিবেচনার উপর নির্ভর করছে। সাজা ঘোষণা হতে চলেছে, এখনো কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। এটাই, এই প্রশ্ন তো মানুষের মনে থাকবেই। সেই জন্যই বলছি যে সিবিআই আমাদের দেশে একটা প্রধান তদন্তকারী সংস্থা। তাদের তদন্তে যদি এই ধরনের প্রশ্ন মানুষের মনে উঠে যায়
তবে আগামী দিনে কি মানুষ আইনি ব্যবস্থার উপর ভরসা রাখতে পারবে? সুতরাং এই সমস্ত সংস্থার যারা পরিচালনার দায়িত্বে আছেন, মন্ত্রী শান্তি সকলেরই বোঝা উচিত, ভাবা উচিত যে এমন স্বচ্ছ তদন্ত করে মানুষের কাছে পেশ করে দেবে যে আমরা এই সমস্ত তদন্ত করে দেখেছি, তো বলতে আপত্তি। সুপ্রিম কোর্টে আবার অভয়ের মা বাবা তারা দাঁড়িয়েছেন, তো এই যে এই বিষয়টার আইনগত দিকটা কি? দেখুন, সুপ্রিম কোর্টে তারা গেছেন, যারা পরামর্শ দিচ্ছেন তারা বলতে পারবেন। তদন্ত করতে হবে সিবিআইকে, যে দায়িত্ব হাইকোর্ট দিয়েছে সেই সিবিআই তদন্ত করতে পারছেন কি পারছেন না তার জবাবদিহিতা যতটা পারেন করবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা গ্রহণ করবেন কি করবেন না তাদের উপর নির্ভর করছে। এ নিয়ে আগাম কোনো মন্তব্য করা ঠিক না। আপনি তো এই মামলার প্রথম থেকে আইনজীবী ছিলেন, আপনি কি সুপ্রিম কোর্টে আবার অভয় বাবা মার আইনজীবী হিসেবে থাকতে পারেন? না, ওরা তো অন্য আইনজীবী ধরেছেন, তাদের প্রতি ওদের আস্থা আছে, সেখানে আমার প্রশ্ন নেই। একটা প্রশ্ন হচ্ছে যে দিল্লির ভোটে কংগ্রেসের বিরুদ্ধে আপের পাশে তৃণমূল, দিল্লির ভোটে কংগ্রেসের বিরুদ্ধে আপের পাশে হচ্ছে তৃণমূল, ইন্ডিয়া জোটের যাত্রা শেষ, কি প্রশ্ন? তা নয়, ইন্ডিয়া জোটের মধ্যেও তো প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব অস্তিত্ব আছে। ইন্ডিয়া জোটটা মূলত হয়েছে বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী ফ্রন্ট তৈরি করার জন্য, এবং বিজেপি চাইছেন যে ইন্ডিয়া জোটের মধ্যে সবচেয়ে শক্তিশালী ধর্মনিরপেক্ষ শক্তি হচ্ছে কংগ্রেস। বিজেপির স্লোগান হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত। সেই স্লোগানে কিছু কিছু দল তারা গলা মেলাচ্ছেন। হয়তো তারা ইন্ডিয়া জোটে আছেন, কিন্তু তাদের মনোপ্রাণটা পড়ে রয়েছে নাগপুরের কেন্দ্রে, সেই জন্য এগুলো হচ্ছে। তাহলে আগামী দিনে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন? দেখুন, কোনো রাজনৈতিক জোট বা দলের অস্তিত্ব নির্ভর করে সেই জোটের রাজনৈতিক মানুষগুলো মাঠে ময়দানে কতটা আন্দোলন করছেন তার উপরে। সেই মাঠে ময়দানে আন্দোলনটা যত তীব্র হবে তত আরও কিন্তু এইরকমভাবে পরিষ্কার হয়ে যাবে চেহারাগুলো। যত চেহারা পরিষ্কার হবে তত আমাদের দেশের রাজনৈতিক মানচিত্রটা পরিষ্কার হবে, এবং চূড়ান্তভাবে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রকে কার্যকর করার জন্য মানুষ পথ খুঁজে পাবে। সেই পথটা হচ্ছে বামপন্থা। এই যে একটা উল্টো দিকে সম্পূর্ণ ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের যাওয়া, লোকসভা নির্বাচনে তাদের সেখানে লড়াই করা, এই যে পুরো বিষয়টার মধ্যে রাজনীতিটা কোথায়? রাজনীতি হচ্ছে আরএসএসকে শক্তিশালী করে, বিজেপিকে শক্তি দাও। কংগ্রেস মুক্ত ভারত মানে বিজেপি স্লোগান। আমিও এমন পরিকল্পনা করছি যাতে কংগ্রেস দুর্বল হয়, কংগ্রেস মুক্ত হয়। সহজ সমীকরণ, এটার জন্য খুব বেশি ভাবনা চিন্তা করতে হয় না। তবে মালদায় তৃণমূল নেতা খুনে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে 7 জন, কিন্তু মূল ষড়যন্ত্রী কে সেটা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এবং একদিকে ধৃত সদ্য বহিষ্কৃত যে তৃণমূলেরই আরেক নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি মাস্টার মাইন্ড বলছে পুলিশ, কিন্তু দুলাল সরকার অর্থাৎ খুন হওয়া যে তৃণমূল নেতা তার স্ত্রী বলছেন যে বড় মাথা এখনও রয়েছে এই ষড়যন্ত্রে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কসবাকাণ্ডে সুশান্ত ঘোষের উপর একইভাবে আক্রমণ করা হয়েছিল, এবং সেখানেও কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠে এসেছিল। আবারও তার 1 মাস যেতে না যেতেই এরকম একটি ঘটনা, যেখানে মালদার তৃণমূল নেতা দুলাল সরকার তাকে খুন হতে হলো। কোথায় দাঁড়িয়ে আছে তৃণমূলের ভবিষ্যৎ, কি বলবেন? আমি বহুদিন আগে ছাত্রাবস্থায় একটা ইংরেজি ছবি দেখেছিলাম, সেই ছবিটার নামটা মনে নেই। যে ডাকাতি করেছেন, ডাকাতি করার পর একসঙ্গে তারা বসেছেন, ফুর্তি করছেন ডাকাতি করা সম্পত্তি নিয়ে। এই ফুর্তি করতে করতে ভাগ বাটোয়ারার প্রশ্ন উঠল। এই ভাগ বাটোয়ারার প্রশ্নে নিজেদের মধ্যে তারা আবার গুলিগোলা চালাতে শুরু করে দিলেন। আর তৃণমূল দলটা আজকেই এত দুর্নীতি করেছে, দুর্নীতি করার পর যে সম্পদ তারা আহরণ করেছেন সেই সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই লেগে গিয়েছে। এলাকার ভাগ বাটোয়ারা, এই এলাকায় বেশি টাকা সেখানে আমার কন্ট্রোল থাকবে, এই এলাকায় তোমার কন্ট্রোল থাকবে না। এবং তার অভ্যর্থ পরিণতি হচ্ছে একটা দল যখন আদর্শহীনতার মধ্য দিয়ে তৈরি হয় তখন সেখানে একমাত্র ব্যক্তি স্বার্থই বড় হয়ে দাঁড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে আজকে এইসব খুনোখুনি হচ্ছে। বিস্মিত হওয়ার কিছু নেই, আগামী দিনে খুনোখুনি আরও বাড়বে। তার কারণ তৃণমূলের দলের এইসব নেতারা বুঝতে পারছেন যে পচনশীলতার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমাদের আর যত দ্রুত আমরা কামিয়ে নিতে পারবো ততই আমাদের সুবিধের, বেশি দিন করা যাবে না। তারই পরিণতি হচ্ছে এটা। সুতরাং দুলালবাবু স্ত্রী যে কথা বলেছেন সঙ্গত কথা বলেছেন। এইরকম ঘটনা কখনো ঠিক দুজন মানুষের লড়াই হয় না। এটা তো সেই
দুর্যোধন আর ভীমের কুস্তি না। অতএব এর পেছনে বড় বড় মাথারা আছেন, সেই মাথারা সকলেই রাজনৈতিক প্রশ্রয়ে আশ্রিত আছেন। 1 বছর ধরে এই খুনের ছক কষা হয়েছিল এবং বিগত 2 মাস ধরে এর ব্লুপ্রিন্ট বানানো হচ্ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যে এত ঘটনা ঘটছে, পুলিশ তাহলে কি করছিল? পুলিশ কিছু করবে না তো, পুলিশের কিছু করার উপায় নেই। কেন, পুলিশ দেখেছেন 2011 পরবর্তী সময় থেকে তাদের একমাত্র কাজ ছিল, নির্দেশ ছিল যে তৃণমূলীদের সুরক্ষা দাও। তারা যা করছে, অপরাধ কাজকর্ম করছে না করছে, সুরক্ষা দাও। এখন তারা সুরক্ষা দিতে গিয়ে কাকে বেশি সুরক্ষা দেবেন, কাকে কম সুরক্ষা দেবেন, এ তো তাদের হিসেবের মধ্যে নেই। অতএব তারা ছেড়ে দিয়েছেন সুরক্ষা বলয়ের মধ্যে যে যা খুশি করে। সেই জন্য পুলিশের কাছে কোনো বার্তা নেই, পুলিশের কাছে কোনো সংবাদ নেই। এবং মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে আমার কাউন্সিলরের সিকিউরিটি উইথড্র করা হলো কেন। মানে এই রাজ্যে একজন নির্বাচিত কাউন্সিলরের পুলিশই সুরক্ষা নিয়ে চলতে হয়, এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন। তাহলে তো বুঝতে পারছেন আপনি যে রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর 2011 পরবর্তীকালে পুলিশকে ব্যবহার করা হয়েছে গুন্ডা রাহাজানি যারা করেন তাদের সুরক্ষার জন্য, তাদের সুরক্ষা বলের মধ্যে রাখার জন্য। তো জানেন কী করে পুলিশ মেনে নেয়? আমি তখন গিয়েছিলাম শিবপুরে জমি, যেখানে কৃষি জমি নিয়ে শিল্প করার কথা বলা হয়েছিল বাবা আমলে, সেখানে শিল্প না করে ওরা আবাসন করছেন, এ নিয়ে বিক্ষোভ করতে গিয়েছিলাম। সেখানে আমাকে প্রায় 1 মাইল দূরে আমাকে আর মান্নানকে আটকে রাখা হলো, এবং অনুব্রত ডিএসপিকে বলছেন ঘড়ি দেখে 5 মিনিটের মধ্যে সরিয়ে দিন, আমি দেখে নেবো কে বিকাশ ভট্টাচার্য কে মান্নান। ডিএসপি সাহস হলো না তখন ওই লোকটাকে গ্রেপ্তার করে ব্যবস্থা করার, যে আপনি পুলিশ কর্মরত পুলিশকে আপনি হুমকি দিচ্ছেন, তাকে আপনি কাজে বাধা দিচ্ছেন। হলো না, কারণ ডিএসপি জানে আমার চাকরি রাখতে গেলে এটা করতে হবে। এবং আরও মজার কথা, আমি যখন পুলিশকে বললাম আমি আপনার চাকরি ছেড়ে নেবো, আপনি জানেন না যা করলেন, আমি তো ছেড়ে দেবো না। সেই যখন আমি ফিরে আসছি, সেই ডিএসপি আমার কি বলতে জানেন, যে স্যার আমি জানি আপনি আমার চাকরি খাবেন না, কিন্তু ওরা আমার সাথে খেয়ে নেবে, ওরা আমার সর্বনাশ করে দেবে, তাই স্যার আমরা বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। এই স্বীকার, সুতরাং এই জায়গায় তো রাজ্যকে নিয়ে গেছেন, আজকে হাহুতাশ করে তো লাভ নেই। সুরক্ষা বলয়ের নাম করে মুখ্যমন্ত্রী তার বাড়ির আশেপাশে উঁচু বাড়ি করতে দেবেন না। নিজের সুরক্ষা বলয়টা ঠিক রেখেছেন, বাইপোর সুরক্ষা বলয় ঠিক রেখেছেন। পুলিশ মুখার্জির তার বাড়ির চারপাশে রেলগার্ড দিয়ে আটকে রাখা, মানুষের সুবিধা অসুবিধে বিবেচনা না করেও। এবং সবাইকে তার পুলিশের সুরক্ষা বলয়ের মধ্যে রাখা যায় না, অতএব খুন হবে। মালদায় খুন হওয়া তৃণমূল নেতা, তার স্ত্রী, তিনিও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর, তিনিও কিন্তু তার জীবনহানির আশঙ্কা প্রকাশ করবেন তো। তিনি এখন তার জীবনসঙ্গীর মৃত্যু নিয়ে যে সমস্ত মন্তব্য করছেন, মনের কথা, ভেতরের কথা বেরিয়ে আসছে। অতএব যারা অপরাধ করেন তারা তো একেও বাঁচিয়ে রাখবেন কিনা সে আশঙ্কা থেকেই যায়। কেন, খুন করে, এনকাউন্টার করে, ফাঁসি দিয়ে সাক্ষী লোপাট করা যায়, সবচেয়ে ভালো। কিন্তু তাহলে অন্য কেউ এর সঙ্গে জড়িত কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। সেই পদ্ধতি রাজ্যে চালু হচ্ছে।